আসসালামু আলাইকুম সবাইকে। পর্যায় সারণী অধ্যায়ের ৭ নম্বর লেকচারে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা প্রত্যেককেই অনেক অনেক ভালো আছো। তো ইতিমধ্যে আমাদের এই চ্যাপ্টারে ৬টা লেকচার কমপ্লিট হয়েছে। যারা ৬টা লেকচার করনি তারা আমাদের ইউটিউবের প্লেলিস্টে গেলেই পর্যায় সারণী অধ্যায়ের যে প্লেলিস্টটা আছে সেখানে ধারাবাহিকভাবে লেকচারগুলো করবা। তো আজকে ৭ নম্বর লেকচার শুরুর আগে তোমাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও, যাতে তোমার বন্ধুরাও উপকৃত হয় এবং আমারও উপকার হয়। তো ৬ নম্বর লেকচারে লাস্ট আমরা যেটা পড়ছিলাম সেগুলো হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম। ঠিক আছে, এই পর্যায়বৃত্ত ধর্মের লাস্টের দুইটা ইলেকট্রন আসক্তি ও তড়িৎ ঋণাত্মকতা পড়ছিলাম। এই দুইটার মাধ্যমে আমাদের মৌলের পর্যায়বৃত্ত ধর্ম শেষ হয়ে গেছে। আজকে আমরা শুরু করব কি? আজকে আমরা শুরু করব পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলগুলোকে কিছু স্পেশাল নামে ডাকা হয়। এই মৌলগুলার নাম এবং কেন বলা হয় স্পেশাল নামগুলা সেগুলা সম্পর্কে জানবো। তো দেখো, তোমাদের ২ নম্বর লেকচারে যখন আমি আধুনিক পর্যায় সারণী দিয়ে পড়াইছিলাম তখন এই মৌলগুলার গ্রুপের নামগুলা বলছিলাম, বাট মৌলগুলার নাম ওইভাবে লিখে দেওয়া হয়নি। কেন লিখে দেয়নি? কারণ তোমাদের চ্যাপ্টারে এগুলা সুন্দরভাবে আবার একটা টপিকই আছে, যার কারণে পড়ানো হয়নি। তো আজকে আমরা এই জিনিসগুলা পড়ব। দেখো, প্রথমেই শুরু করি মৌলগুলার বিভিন্ন নাম বা মৌলের গ্রুপগুলার বিভিন্ন নাম। মৌলসমূহের গ্রুপের বিভিন্ন নাম, তাই না? মৌলসমূহের গ্রুপের কি বিভিন্ন নাম। আচ্ছা, দেখো মৌলসমূহের যে গ্রুপগুলো আছে এগুলোর মধ্যে স্পেশাল নাম বেশ কয়েকটার আছে, তোমাদেরকে কতদিনে বলছিলাম, তাই না? এর মধ্যে যদি বলি আমি গ্রুপ ১, কি বলতেছি? গ্রুপ ১। এই যে গ্রুপ ১, এই গ্রুপ ১-এর মৌলগুলোকে আমি কি বলছিলাম? এই গ্রুপ ১-এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয়, তাই না? এখন দেখো, ক্ষার ধাতু হওয়ার জন্য কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো আগে মানতে হবে। ক্ষার ধাতু হওয়ার বৈশিষ্ট্য হচ্ছে এরা পানিতে চুবালে এরা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করবে। তাহলে ক্ষার ধাতুর বৈশিষ্ট্য কি? যে সকল মৌল পানিতে ডুবালে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সে সকল মৌলকে ক্ষার ধাতু বলে। তাহলে কি বললাম? যে সকল মৌলকে পানিতে ডুবালে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে সে সকল মৌলকে ক্ষার ধাতু বলে। এখন দেখো, এই গ্রুপ ১-এর যে মৌলগুলা, এই গ্রুপ ১-এর মৌলগুলা যদি বলি তাহলে কি কি আছে? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, রুবিডিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। সোডিয়ামের পরে পটাশিয়ামটা বাদ দিচ্ছি, হ্যাঁ? সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, আর হচ্ছে ফ্রান্সিয়াম। লাস্টের লেখা কি দেখা যায়? হ্যাঁ, ফ্রান্সিয়াম। তাহলে লাস্টেরটা কি বললাম? ফ্রান্সিয়াম। এই যে দেখো, আমাদের গ্রুপ ১-এর মৌলগুলো হচ্ছে এগুলা। এই ৭টি মৌল কোন গ্রুপে অবস্থিত? গ্রুপ ১-এ অবস্থিত, ঠিক আছে?
এই 7টির মধ্যে দেখো আমাদের এখানে যে উদ্দীপক মানে সরি সংজ্ঞাটা বলা আছে যে কি যে সকল মৌল পানিতে ডুবালে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তাহলে দেখো তো হাইড্রোজেন যে মৌলটা এই মৌলটা কি এই গ্রুপের 1 নম্বরে অবস্থিত, তাই কিনা? তার মানে এই মৌলটা যেটা এটারই গ্যাস যেহেতু উৎপন্ন করবে তাহলে হাইড্রোজেনকেই যদি পানিতে ডুবাই তাহলে তো এ তো গ্যাস একটা, এ কি গ্যাস কি পানিতে বুদবুদ তৈরি করবে? ও তো নিজেই একটা গ্যাস, মানে ও তো বুদবুদ হয়ে আছে, ও আর কি তৈরি করবে? তার মানে এই গ্রুপের হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টা মৌল আছে এই 6টা মৌলকে কি বলা হয়? ক্ষার ধাতু। বুঝতে পারছো? তাহলে কি জন্য বললাম? কারণ এই বাকি 6টা মৌলকে আমরা যদি পানিতে ডুবাই তাহলে দেখি এরা হাইড্রোজেন গ্যাস বা হাইড্রোজেন বুদবুদ উৎপন্ন করে। কি তৈরি করে? হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উৎপন্ন করে। আর যে সকল মৌল পানিতে ডুবালে হাইড্রোজেন গ্যাসের বুদবুদ উৎপন্ন করবে সেই সকল মৌলকে আমরা কি বলবো? সেই সকল মৌলকে আমরা ক্ষার ধাতু বলবো। আর এখানে যেহেতু হাইড্রোজেন গ্যাসটাই উৎপন্ন করবে তার মানে এ ক্ষার ধাতু নয়, এ ছাড়া বাকি যে 6টা আছে 6টাকে আমরা কি বলবো? ক্ষার ধাতু বলবো। ঠিক আছে? তো নামগুলো তোমাদেরকে মুখস্থ করতে হবে। এই নামগুলো মুখস্থ করো, এমসিকিউ এর জন্য আজকে যেগুলো পড়াচ্ছি এগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এই নামগুলো তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। নামগুলো কি? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিয়াম। ঠিক আছে? এরপরে আসো গ্রুপ 1 গেল। তাহলে গ্রুপ 1 কে আমরা কি বললাম? ক্ষার ধাতু। গ্রুপ 1 এর মৌলগুলোকে আমরা কি বলি? ক্ষার ধাতু। আমি যদি একটু সাইডে তোমাদেরকে লিখে রাখি তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে দেখো এগুলা হচ্ছে গ্রুপ নাম্বার আর এগুলা হচ্ছে নাম। গ্রুপ নাম্বার 1 এদেরকে কি বললাম? ক্ষার ধাতু। এরপরে আসো গ্রুপ নাম্বার 2। কত বললাম? গ্রুপ নাম্বার 2। গ্রুপ নাম্বার 2টা কি দেখো? গ্রুপ নাম্বার 2 এর কথা হচ্ছে যে যে সকল মৌল মাটি থেকে পাওয়া যায় তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। কি বললাম? যে সকল মৌল মাটি থেকে পাওয়া যায় তাদেরকে মৃৎক্ষার ধাতু বলা হয়। অথবা এভাবেও বলতে পারো, তোমাদের বইয়ে যেভাবে বলা আছে, যে সকল মৌল মাটি থেকে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করে সে সকল মৌলকে কি বলা হয়? মৃৎক্ষার। মাটিকে মৃত্তিকা বলা হয় এবং পানির সাথে বিক্রিয়া করে যেহেতু ক্ষার উৎপন্ন করে তাহলে এদেরকে আমরা কি বলবো? মৃৎক্ষার বলবো। তাহলে দেখো যে সকল মৌল মাটি থেকে পাওয়া যায় এবং পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ধাতু তৈরি করে সেই সকল মৌলকে মৃৎক্ষার ধাতু বলে। ভালো করে বোঝো, মৃৎক্ষার হওয়ার শর্ত কি? প্রথমে তাকে মাটি থেকে পাওয়া লাগবে, দ্বিতীয়ত পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করা লাগবে। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে যে আমি 1 নম্বর গ্রুপের ক্ষেত্রে বললাম হাইড্রোজেন বুদবুদ সৃষ্টি করবে আর 2 নম্বর গ্রুপে বললাম ক্ষার তৈরি করবে। দেখো ক্ষার তৈরির শর্ত হচ্ছে সেখানে OH মূলক থাকতে হবে। কি থাকতে হবে? OH মূলক থাকতে হবে। গ্রুপ 1 এর একটা উদাহরণ দেখাই। গ্রুপ 1 এর ধরো যে সোডিয়াম, সোডিয়ামকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই তাহলে কি তৈরি করে? এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করবে প্লাস হাইড্রোজেন গ্যাসটা সৃষ্টি করবে। তাহলে দেখো এখানে হাইড্রোজেন গ্যাস তৈরি হলো, এখানেও তোমরা দেখো ওই সেম যখন ক্ষার তৈরি করবে মানে কি এরকম একটা OH মূলক নিয়ে একটা যৌগ তৈরি করবে, তৈরি করলে এখানেও একটা হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে দেখো আমরা জানি যে পর্যায় সারণীর একমাত্র গ্রুপ 2 এর মৌলগুলোকেই মাটি থেকে পাওয়া যায়। কোথা থেকে পাওয়া যায়? গ্রুপ 2 এর মৌলগুলোকে মাটি থেকে। মৌলগুলোর নাম যদি লিখি, বেরিলিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তারপর ক্যালসিয়াম, তারপরে হচ্ছে স্ট্রনসিয়াম,
বেরিয়াম আর হচ্ছে রেডিয়াম। নামগুলো কি কি বললাম? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। এই যে 6টা মৌল গ্রুপ 2 এর, এই 6টি মৌল কয় নাম্বার গ্রুপের? এই 2 নাম্বার গ্রুপের যে 6টি মৌল, এই 6টি মৌল আমরা কই থেকে পাই? মাটি থেকে পাই। মাটি থেকে পাই। তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট। গ্রুপ 2 এর মৌলগুলোকে কই থেকে পাওয়া যায়? মাটি থেকে পাওয়া যায়। এরপরে আসো এই বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম যে মৌলগুলা, এগুলা তো মাটি থেকে পাই, মানে কি? এগুলা মৃত্তিকা থেকে পাওয়া যায়। এদের নামের আগে মৃৎটা যুক্ত হবে। এরপর একটা উদাহরণ যদি দেখাই, ম্যাগনেসিয়ামকে যদি আমরা পানির সাথে বিক্রিয়া করাই, পানির সাথে বিক্রিয়া করালে কি হবে দেখো? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করবে। তাহলে দেখো তো এখানে এটা কি? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড কি একটা ক্ষার, কারণ যেই যৌগে OH মূলক থাকবে সেটাই কি? ক্ষার। এটা তো আমরা জানি, তাই না? তো এখানে তাহলে দেখো আমাদের সংজ্ঞার সাথে মিল পাই যে মৌলগুলো মাটি থেকে পাওয়া যায়। তার মানে কি? এই মৌলগুলোকে আমরা কই থেকে পাই? মাটি থেকে পাই। এবং যদি পানির সাথে বিক্রিয়া করায় তাহলে এটা কি তৈরি করে? ক্ষার উৎপন্ন করে। তাহলে এদেরকে আমরা কি বলবো? মৃৎ ক্ষার ধাতু। বুঝতে পারছো? তো 2 নাম্বার গ্রুপ নিয়েও যে কথাগুলা, সেটা আশা করি তোমাদের ক্লিয়ার। এগুলা সবগুলোকেই বিক্রিয়া করলে এরকম আমরা একটা করে ক্ষার পাবো। যেমন আরেকটা যদি দেখাই, ক্যালসিয়াম প্লাস H2, এটাও যখন বিক্রিয়া করব তখন আমরা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস পাবো। এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাও একটা কি? ক্ষার। সো আমরা বলতেই পারি যে গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে, আর আমরা কি জানি? পর্যায় সারণী একই গ্রুপের মৌলগুলো একই রকমের বৈশিষ্ট্য প্রকাশ করে। তার মানে গ্রুপ 2 এর সকল মৌলগুলাই কি? মাটি থেকে পায়, এবং এই মৌলগুলা সবগুলাই কি? পানির সাথে বিক্রিয়া করে ক্ষার উৎপন্ন করবে, যার কারণে গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা মৃৎ ক্ষার ধাতু বলতে পারি। তাহলে দেখো গ্রুপ 2 এর মৌলগুলোকে আমরা কি বললাম? এখানে যদি লিখি গ্রুপ 2, এদেরকে কি বলা হয়? মৃৎ ক্ষার ধাতু। এরপরে আসো গ্রুপ নাম্বার 11। গ্রুপ নাম্বার কি? 11। এই যে গ্রুপ নাম্বার 11, এই গ্রুপ নাম্বার 11 গুলোর মৌলগুলো হচ্ছে কপার, সিলভার, গোল্ড, রন্টোজেনিয়াম। তাহলে কি কি বললাম? কপার, সিলভার, গোল্ড আর রন্টোজেনিয়াম। এর মধ্যে এই যে রন্টোজেনিয়ামটা আছে লাস্টের, এটা ব্যতীত এই বাকি 3টা দিয়ে আদিমকালে মুদ্রা তৈরি করা হতো। কি বললাম? গ্রুপ নাম্বার 11 যে 4টা মৌল কপার, সিলভার, গোল্ড, রন্টোজেনিয়াম, এর মধ্যে এই রন্টোজেনিয়ামটা ব্যতীত বাকি যে 3টা আছে, এই 3টা দিয়ে আদিমকালে কি হয়তো? মুদ্রা তৈরি করা হতো। মানে রাজা বাদশারা এই মুদ্রাগুলা ইউজ করতো। ঠিক আছে? কপার, সিলভার, গোল্ডের মুদ্রাগুলা। যেহেতু মুদ্রা তৈরি হইতো, তাই এগুলাকে কি বলবো আমরা? এগুলা এক প্রকার ধাতু। এগুলা কি? ধাতু। এবং এগুলা কি কাজে ব্যবহৃত? মুদ্রা তৈরির কাজে ব্যবহৃত হইতো। তাহলে ধাতু যেহেতু মুদ্রার কাজে ব্যবহৃত হইতো, তাহলে গ্রুপ 11 মৌলগুলোকে আমরা কি বলতে পারবো? মুদ্রা ধাতু। কি বলতে পারবো? মুদ্রা ধাতু। যেহেতু মুদ্রা তৈরির ধাতু এগুলা, তাহলে এগুলাকে আমরা কি বলতে পারবো? মুদ্রা ধাতু। তাহলে এখানে গ্রুপ নাম্বার যে 11, এটাকে আমরা কি বললাম? মুদ্রা ধাতু। ঠিক আছে? তো এগুলা খুবই সহজ কথা, তোমাদের বইয়ে বলা আছে। আমাকে 1 মিনিট সময় দাও। আমার পায়ের নিচে কয়েকটা জিনিস আছে, এই জিনিসগুলো আমার মাঝে মাঝে পা লাগতেছে এবং সাউন্ড হচ্ছে। আমি এটা একটু সাইড করে রাখি। আচ্ছা, এখন ঠিক আছে। গ্রুপ 11 গেল। তোমাদের বইয়ে গ্রুপ 11 পরে ডিরেক্ট গ্রুপ 16 নিয়ে কথা বলা আছে। হ্যাঁ, কিন্তু গ্রুপ 17 নিয়ে কথা বলা আছে, সরি। তার আগে আমি তোমাদেরকে একটু বলে নেই, 15 নম্বর গ্রুপকে বলা হয় ন্যাক্টোজেন মৌল। 15 নম্বর গ্রুপের মৌলগুলোকে কি বলা হয়?
নেক্টোজেন মৌল বা নেক্টোজেন, তোমরা 9 11 লিখতে পারো। নেক্টোজেন মৌল। 16 নম্বরকে বলা হয় চ্যালকোজেন। চ্যালকোজেন। এখন কথা হচ্ছে যে এগুলাকে চ্যালকোজেন মৌল বলা হয়। এখন কথা হচ্ছে এগুলাকে নেক্টোজেন চ্যালকোজেন কেন বলা হয় এগুলা নিয়ে আমি কথা বলবো না, কারণ তোমাদের এইচএসসি তে এগুলো আছে। নেক্টোজেন শ্বাসরোধকারী, এগুলা তোমাদের ডিটেলসে এইচএসসি তে বলা আছে। তো এই দুইটা তোমরা চাইলে মনে রাখতে পারো, লাগবেই যে এরকম না, মনে রাখতে পারো। মনে রাখার জন্য অনেক কিছুই তো আমরা শিখি, তাই না? তো দেখো নেক্টোজেন চ্যালকোজেন। এরপর আসো গ্রুপ নাম্বার 16। গ্রুপ নাম্বার 16 একে বলা হয় হ্যালোজেন। কি বলা হয়? হ্যালোজেন। হ্যালোজেন কথাটার অর্থ হচ্ছে লবণ সৃষ্টিকারী। কি বললাম? লবণ সৃষ্টিকারী। তাহলে কি বললাম? হ্যালোজেন কথাটার অর্থ হচ্ছে লবণ সৃষ্টিকারী। বুঝতে পারছো? কি ধরনের লবণ সৃষ্টি করবে এরা? এরা কোনো একটা ক্ষার ধাতুর সাথে যুক্ত হয়ে লবণ সৃষ্টি করবে। এদের প্রধান সোর্স হচ্ছে সামুদ্রিক লবণ। এদের প্রধান সোর্স কি বললাম? সামুদ্রিক লবণ। তাহলে 1 নাম্বার কি, এরা লবণ সৃষ্টিকারী। এদের সোর্সটা কই বা এদেরকে কই থেকে পাওয়া যায়? সামুদ্রিক লবণ থেকে। কিভাবে লবণ তৈরি করে? এই হ্যালোজেন মৌলগুলা একটা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে একটা লবণ সৃষ্টি করে। যেমন দেখো ফ্লোরিন একটা, আচ্ছা আগে বলে নেই, গ্রুপ 16 না, আমি এক্সট্রিমলি সরি, গ্রুপ 17। গ্রুপ 17কে কি বলা হয়? হ্যালোজেন গ্রুপ। এই হ্যালোজেন গ্রুপের 1 নাম্বার, মানে এদের প্রথম কেন এরা হ্যালোজেন নামে পরিচিত? কারণ এরা লবণ সৃষ্টিকারী মৌল। এদের কই থেকে পাওয়া যায়? সামুদ্রিক লবণ থেকে পাওয়া যায়। এখন কথা হচ্ছে এরা কিভাবে লবণ সৃষ্টি করে? গ্রুপ 17 মৌলগুলোর নাম কি আমরা জানি? ফ্লোরিন, নামই লিখে দেই ডিরেক্ট, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। নাম দুইটা তো আমি ভুলে গেলাম একটু। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, আমি একটু নাম দুইটা দেখি, দাঁড়াও। ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেসিন আর টেনিসেলিন। অ্যাস্টেসিন আর টেনিসেলিন। তাহলে কি বললাম? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটিন আর টেনিসেলিন। এই যে মৌলগুলা, এই মৌলগুলো আমরা কই থেকে পাই? সামুদ্রিক লবণ থেকে এই 6টি মৌল পাই। ঠিক আছে? এই 6টি মৌল আমরা কই থেকে পাই? সামুদ্রিক লবণ থেকে। এবং এরা কোথায় অবস্থান করে? গ্রুপ 17তে। কারণ আমরা কি জানি? একই বৈশিষ্ট্যের মৌলগুলো একই গ্রুপে অবস্থান করে। এই যে 6টি মৌল আমরা সামুদ্রিক লবণ থেকে পাই, এদের বৈশিষ্ট্যগুলো ঠিক আছে সামুদ্রিক লবণ থেকে পাই, কিন্তু এরা লবণ সৃষ্টি করে কিভাবে সেটা জানতে হবে না? হ্যাঁ, জানতে হবে। যেমন ধরো ফ্লোরিন কি একটা, ধরো যে সোডিয়ামের সাথে যুক্ত হয়, তাহলে এরা কি করে? সোডিয়াম ফ্লোরাইড লবণ তৈরি করে। ক্লোরিন যদি ম্যাগনেসিয়ামের সাথে বা সোডিয়ামের সাথে যুক্ত হয়, তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরাইড লবণ তৈরি করে। তার মানে কি? এই হ্যালোজেন মৌলগুলা কোনো একটা ধাতুর সঙ্গে যুক্ত হয়ে কি তৈরি করে? লবণ তৈরি করে। আবার যদি বলি সোডিয়াম প্লাস ক্লোরিন যুক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, যেটা আমাদের কি? খাদ্য লবণ। সোডিয়াম ক্লোরাইডকে আমরা কি হিসেবে চিনি? খাদ্য লবণ হিসেবে চিনি। এই জিনিসটা আমাদেরকে মনে রাখতে হবে। এমসিকিউ অনেক সময় আসে, কোনটি খাদ্য লবণ বা নিচের কোনটি খাদ্য লবণ? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? তো এই যে হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর নাম মনে রাখবা। কেন বলা হয়? কারণ এর লবণ সৃষ্টিকারী। অবস্থান কত? গ্রুপ নাম্বার 17তে। আর এরা কই থেকে পাওয়া যায়? সামুদ্রিক লবণ থেকে। মৌলগুলোর নাম কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেসিন আর টেনিসেলিন। ঠিক আছে? এরপরে আসো নিষ্ক্রিয় মৌল। এরপরে কি বললাম?
নিষ্ক্রিয় মৌল। তাহলে গ্রুপ 17কে কি বললাম সেটা একটু যদি লিখি, গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন গ্রুপ। কি গ্রুপ? হ্যালোজেন গ্রুপ। এগুলাকে নেক্টোজেন গ্রুপ, চ্যালকোজেন গ্রুপও বলতে পারো বা মৌলও বলতে পারো। এরপরে আসো গ্রুপ নাম্বার 18, এদেরকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। দেখো আমি একটু কথা বলি, তোমাদেরকে পর্যায় সারণী অধ্যায়ের পরের দিনে আমি বলছিলাম যে নিষ্ক্রিয় ধাতু বা নিষ্ক্রিয় গ্যাস, ওখানে আমি বোর্ডে ধাতু লিখে দিয়েছিলাম, আসলে ধাতু না, কারণ মূল পর্যায় সারণীর হচ্ছে বাম দিকে কি অবস্থান করে? অধাতুগুলা। আর 18 নম্বর গ্রুপকে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়, ওটা একটু তোমরা কারেকশন করে নেবে। হ্যাঁ, 18 নম্বর গ্রুপকে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। এই যে নিষ্ক্রিয় গ্যাস যেগুলো আছে দেখো কি, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। 7টা নাম কি বললাম? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন। এই 7টা মৌল, এগুলাকে নিষ্ক্রিয় গ্যাস কেন বলা হয়? দেখো, নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য শর্ত হতে হবে, মানে নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে এদের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ থাকতে হবে। তাহলে নিষ্ক্রিয় হওয়ার শর্ত কি? এদের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকার কথা সেই কয়টা ইলেকট্রন থাকে, সেগুলো কি থাকতে হবে? সম্পূর্ণ থাকতে হবে। আমরা এই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, অর্গানিসন এগুলো ইলেকট্রন বিন্যাস করলে দেখতে পারি যে এদের সর্বশেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকার কথা সেই কয়টা করে ইলেকট্রনই আছে। আর যখন সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সম্পূর্ণ থাকবে তখন কি তারা কারোর সঙ্গে যুক্ত হবে? যুক্ত হবে না। কারোর সঙ্গে ইলেকট্রন শেয়ার বা আদান প্রদান কিছুই করবে না, তাই না? আর যেহেতু ইলেকট্রন আদান শেয়ার কিছুই করবে না বা প্রদানও করবে না, সুতরাং তারা কি নিষ্ক্রিয়ভাবে অবস্থান করবে না, তারা একাই 100 এইরকম মাইন্ডে চলাফেরা করবে। আর একাই 100 মাইন্ডে যারা চলাফেরা করে তারা কি নিষ্ক্রিয়, মানে তাদের কোনো আকর্ষণ বিকর্ষণ কিছুই নাই। এই যে 18 নম্বর যে গ্রুপের মৌলগুলা, এদেরকে আমরা ঠিক সেই রকম একাই 100 মতো চলতে দেখি, যার কারণে এদেরকে আমরা কি বলি? নিষ্ক্রিয় গ্যাস বা নিষ্ক্রিয় মৌল। বুঝতে পারছো? তো 18 নম্বর গ্রুপকে তাহলে আমরা কি বললাম, এটা একটু যদি মুছে দিয়ে লিখি, গ্রুপ নাম্বার কত? গ্রুপ নাম্বার 18। একে কি বলা হয়? নিষ্ক্রিয় গ্যাস। এরপরে আসো একটা স্পেশাল জিনিস, সেটা হচ্ছে অবস্থান্তর ধাতু। কি বললাম? অবস্থান্তর মৌল বা ধাতু। অবস্থান্তর মৌল, অবস্থান্তর মৌল। এই অবস্থান্তর মৌলের ক্ষেত্রে তোমাদেরকে কেন অবস্থান্তর বলা হয় কি, এগুলা ডিটেলস লাগবে না, অনেকেই অনেক কিছু পড়াবে কিন্তু এগুলা কিছুই ডিটেলসে লাগবে না। জাস্ট বইয়ে যা আছে তাই পড়ো, কারণ তোমাদের বইয়ে যেটুকু দেওয়া আছে ওখান থেকে কোশ্চেন করা হবে। যদি বেশি লাগতো তোমাদেরকে বেশি দিয়ে দিত, তাই না? কিন্তু যেটুকু লাগবে সেইটুকুই যেহেতু দেওয়া আছে, সো ওইটুকু পড়লেই তোমাদের জন্য যথেষ্ট। মনে রাখবা, গ্রুপ 3 থেকে গ্রুপ 12 পর্যন্ত যে মৌলগুলো আছে এদের সবগুলাকে কি বলা হয়? অবস্থান্তর মৌল। তাহলে গ্রুপ 3 থেকে গ্রুপ 12 যতগুলো মৌল আছে সবগুলোকে কি বলি আমরা? অবস্থান্তর মৌল। মনে রাখবা সবচেয়ে ইম্পর্টেন্ট, ইনফিনিটি স্টার। এই অবস্থান্তর মৌল যেগুলো সেগুলো কি করে? রঙিন যৌগ গঠন করে। মাইন্ড ইট, বারবার বলতেছি ইনফিনিটি স্টার। তোমাদেরকে আসবে পরীক্ষায় কোনটি রঙিন যৌগ গঠন করে দিয়ে মৌলগুলার হচ্ছে তোমাদেরকে সংকেত দিয়ে বলবে বা নাম দিয়ে বলবে। সব মুখস্থ করতে হবে না, 30টা মৌল মুখস্থ করতে বলছি, 30টার মধ্যে থেকে পারবা। এবং যেগুলো ইম্পর্টেন্ট তোমরা কোশ্চেন সলভ করতে বারবার পারবা। তাহলে কি, নিচের কোনটি রঙিন যৌগ গঠন করে? যেটা অবস্থান্তর মৌল সেটাই কি করবে? রঙিন যৌগ গঠন করবে। আর অবস্থান্তর মৌলগুলো কোথায় থাকে? গ্রুপ 3 থেকে গ্রুপ 12-র মধ্যে অবস্থান্তর মৌলগুলা থাকে। ঠিক আছে?
তো এটাই ছিল আমাদের পর্যায় সারণীর বিভিন্ন গ্রুপের মৌলগুলোকে কোনটাকে কি নামে ডাকা হয় সেগুলা ব্যাখ্যা। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। ক্লাস কয় মিনিট হয়েছে আমি একটু যদি দেখি। আচ্ছা 25 মিনিট ক্লাস হয়েছে। হ্যাঁ, তো আমি যদি আরেকটা টপিক পড়ানো শুরু করি তাহলে লেন্থটা একটু বেশি হয়ে যাবে এবং পরবর্তী যে টপিকটা থাকবে সেটা আবার খুবই ছোট ডিউরেশনে হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই রাখি। পরবর্তী আরেকটা লেকচারের মাধ্যমে এরকম 20-25 মিনিটের একটা লেকচারের মাধ্যমে অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্লাসের মধ্যে আমার বেশ কয়েকবার সাউন্ড হয়েছে এবং আমি 16 নম্বর গ্রুপের যে 17 নম্বর গ্রুপ হ্যালোজেন গ্রুপটা আছে এখানে দুইটা নাম বলে গেছিলাম। আসলে মুখস্থ বিদ্যা আমার ওইভাবে মনে থাকে না এবং আমার নিজেরও পড়াশোনার পাশাপাশি তোমাদের ক্লাস নেই, তো যার কারণে ওইরকমভাবে দুই একটা জিনিস দু একদিন ভুলে যাওয়াটাই স্বাভাবিক। এটা তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবা। আর ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবা এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।